হ্যালো বন্ধুরা, আজকের টপিক ওয়ান ডি মোশন থেকে কোশ্চেন করছি। ওয়ান ডি মোশন বলতে কি, নিউটন ল অফ মোশন সমস্ত যে আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম সার্কুলার মোশন, প্রত্যেকটা থেকেই বিভিন্ন ধরনের কোশ্চেন আমি প্রতিদিনই নিয়ে আসছি, তাই না? তো অলরেডি আমি 40টা কোশ্চেন ডিসকাস করেছি 3-4টে পার্টে। তো আজকে তার পরের কোশ্চেন থেকে ডিসকাস করছি। ওকে, এরকম মোটামুটি এই ওয়ান ডি মোশন থেকে মোটামুটি এই ওয়ান ডি মোশনের মধ্যে সমস্ত যেগুলো আমি ধরছি, প্রজেক্টাইল মোশনটা 2D মোশন, তারপর আরও যেগুলো আছে সমস্তগুলো মোটামুটি 300-350টা কোশ্চেন আমি করিয়ে দেবো। ওকে, এরকমভাবে 10 দিনে 300টা কোশ্চেন করিয়ে দেবো। কোশ্চেন নাম্বার 41 কি বলছে দেখো, টু বিলিয়ার্ডস বল ইচ অফ মাস 0.05 kg মুভিং ইন অপোজিট ডিরেকশন উইথ স্পিড 4 মিটার পার সেকেন্ড collide and rebound with same speed. What is the impulse imparted to each ball due to other? যখন দুটো বল একে অপরের ধাক্কা খাচ্ছে, অপোজিট ডিরেকশন থেকে আসছে, তাহলে দেখো এখানে প্রথমে তোমাদের একটা কনফিউজ আসতে পারে যে অপোজিট ডিরেকশন এটা হতে পারে, এটা হতে পারে একটা অপোজিট ডিরেকশন, বা এটা হতে পারে, এটা হতে পারে। তো যখনই তোমরা নেক্সট পড়বে যে কোলাইড মিন্স পড়ছে যে এটাতেই কেবলমাত্র কোলাইড হবে, এটাতে তো কোলাইড হবে না। হ্যাঁ, কোলাইড হওয়ার পর রিবাউন্স হয়ে যেতে পারে, ঠিক আছে, এদিকে চলে যেতে পারে, এই বলটা এদিকে যাচ্ছে, এই বলটা এদিকে যাচ্ছে, আর এই বলটা এদিকে যাচ্ছে, সেটা হতে পারে, তাই না? কিন্তু ওইটা হতে পারে না, তাহলে এটা হবে। এবারে কি বলেছে, দুটোরই মাস সেম 0.05 kg, 4 মিটার পার সেকেন্ড, দুটোর স্পিড সেম, এরও সে 4 মিটার পার সেকেন্ড সেম স্পিড। এবারে এটাকে যদি প্লাস নেওয়া হয়, এটাকে নেগেটিভ নিতে হবে, কারণ একটা এদিকে যাচ্ছে আর একটা যাচ্ছে এদিকে, তাহলে একটাকে যদি প্লাস নেওয়া হয় একটাকে নেগেটিভ নিতে হবে। আমি এটাকে প্লাস নিলাম, এটাকে নেগেটিভ নিলাম। ওকে, তো কি বলেছে কোশ্চেনে যে ইম্পালস, তাহলে ইম্পালস কি? ইম্পালস বল হচ্ছে দ্য টোটাল এফেক্ট অফ এ ফোর্স ইজ নোন অ্যাজ ইম্পালস। কোনো একটা বডির উপরে ফোর্সের যে এফেক্ট একটা টাইমে, সেটাই হচ্ছে ইম্পালস। বা আমরা এইভাবেও ডিনোট করে বলতে পারি যে চেঞ্জ ইন মোমেন্টাম, সেটাকে ইম্পালস বলে থাকবো। যে ইম্পালস হয়ে থাকে ফোর্স ইন্টু টাইম, ফোর্স এবং টাইমের উপর ডিপেন্ড করে থাকে। যদি ইম্পালস আমরা লিখি, ইম্পালস ইকুয়াল হয়ে থাকে ফোর্স ইন্টু টাইম, বা আমরা এটাও বলতে পারি চেঞ্জ ইন মোমেন্টাম। ওকে, তো এখানে চেঞ্জিং মোমেন্টাম, এখানে সেম স্পিড, এরও সেম স্পিড, মানে ভেলোসিটিটা স্পিড আছে 4 মিটার পার সেকেন্ড, এরও 4 মিটার পার সেকেন্ড। একটা যদি প্লাস হয়, একটা নেগেটিভ মাইনাসে নিতে হবে। তাহলে যদি আমরা এটা ডিফারেন্স দেখি, এটার থেকে এটা যদি ডিফারেন্স করি, বা এটার থেকে এটা ডিফারেন্স করি, তারপরে তাদের ম্যাগনিটিউড নিতে হবে। তাহলে ম্যাগনিটিউড প্লাস হবো, ম্যাগনিটিউড মিনস প্লাস জিনিসটা নিতে হবে। তাহলে আমি এটা থেকে এটা যদি বিয়োগ করি, যেহেতু এটা সেম আছে, যদি এটা আলাদা আলাদা হতো তাহলে M1 V1, এটার থেকে এটা বিয়োগ করতো -M2 V2, তাহলে কী হতো, এটা প্লাস হয়ে যেত ওভারঅল, কিন্তু এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, প্লাস M2 V2। এবারে এখানে কি বলেছে যে তাদের স্পিড মানে ভেলোসিটিও সেম এবং তাদের মাসও সেম। তাহলে আমরা এত সব না করে ডাইরেক্ট 2M1 M2 করতে পারি। 2M মানে 2M1 M2 জায়গায় M করতে পারি, 2M, এবং V1 জায়গায় V, তাহলে 2MV করতে পারি। 2MV মানে কি, 2 ইন্টু M 0.05 ইন্টু 4, তাহলে এই যদি গুণ করি তাহলে এটা, তাহলে 5×4 = 20, 20×2 = 40, 40 যদি হয়ে থাকে তার দুটো আগে শূন্য, মানে হচ্ছে 0.4 মিনস অপশান ডি তে কারেক্ট আনসার, 0.4 kg মিটার পার সেকেন্ড ইনভার্স। এটা হয়ে থাকে ইম্পালস, এটাই ইম্পালস হবে। ওকে, তাহলে এটাই ইম্পালস, অপশান ডি ইজ কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 42 কি বলেছে না, ইফ দ্য ভেলোসিটি অফ এ মুভিং বডি ইজ ডাবলড, হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটি ইজ ডাবলড? বলছে কোনো একটা বডি মুভমেন্টে আছে, অলরেডি মুভিং, সেই মুভিং বডির যদি আমরা ভেলোসিটিকে ডবল করে দিই, তাহলে এখানে কোন কোয়ান্টিটি ডাবল হবে? দেখো, অ্যাক্সেলারেশন ডবল, কোনো গ্যারান্টি নেই। অ্যাক্সেলারেশন, কিন্তু ওয়েট না। কাইনেটিক এনার্জি 4 গুণ হবে, কারণ ½ M v² যদি করা হয়, ভি এর জায়গায় 2v, তাহলে স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4 চলে আসবে, তাহলে 4 গুণ হয়ে যাবে ভেলোসিটি, হয়ে যাবে মানে কাইনেটিক এনার্জি 4 গুণ হয়ে যাবে। অ্যাক্সেলারেশন যদি দেখি, ইনিশিয়াল যদি স্পিড মুভিং বডি যদি প্রথমে যদি ভি থাকে, দ্বিতীয় ক্ষেত্রে যদি ভি হয়ে থাকে বা ইউ হয়ে চেঞ্জ হতে পারে, ইউ থেকে ভি হতে পারে বা ভি থেকে ভি হতে পারে, সেক্ষেত্রে অ্যাক্সেলারেশনটা কিছু বলা যাবে না, 0 হতে পারে, কনস্ট্যান্ট হতে পারে, ঠিক বলা যাবে না। কিন্তু এখানে যে মোমেন্টাম, সিম্পলি যদি দেখি মোমেন্টামে কী হয় না, মাস ইন্টু ভেলোসিটি,
তাহলে প্রথমে যদি ইনিশিয়ালি এম মাস হয়ে থাকে এবং ভি হয়ে থাকে ভেলোসিটি, দ্বিতীয় ক্ষেত্রে তার যখন ডবল করা হচ্ছে তাহলে এম ইন্টু টু ভি, তাহলে কী হচ্ছে টু এম ভি, তাহলে মোমেন্টাম দ্বিগুণ হচ্ছে। সোজা সাপটা আমরা ডাইরেক্টলি এটা করতে পারি যে যখন যে ভেলোসিটি অফ এ মুভিং বডি ইজ ডাবলড দ্য মোমেন্টাম ইজ অলসো ডাবলড। ওকে, অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? যদি এইটাতে ডাউট হয়ে থাকে তো আমার কমেন্টে জানিও। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 43 কী বলছে? এ বডি অফ মাস 5 কেজি ইনিশিয়ালি অ্যাট রেস্ট ইজ সাবজেক্টেড টু এ ফোর্স অফ 20 নিউটন। বলছে একটা মাস ইনিশিয়াল রেস্টে ছিল 5 কেজি ভরের এবং তারপর একটা ফোর্স 20 নিউটন অ্যাপ্লাই করা হলো। হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অ্যাকোয়ার্ড বাই দ্য বডি অ্যাট দ্য এন্ড অফ 10 সেকেন্ড। বলছি 10 সেকেন্ড যদি আমরা এই ফোর্সটা যদি দিয়ে রাখি তাহলে কাইনেটিক এনার্জি কী হবে? ওকে, তাহলে আমরা কি জানি যে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এই একটা ইকুয়েশন জানি নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা জানি যে চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফোর্স। তো হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি ফর 10 সেকেন্ড যদি আমরা এখানে ইউজ করি যে কাইনেমেটিক্সের ফর্মুলাগুলো কি না, ভি সমান ইউ প্লাস এ টি। যদি আমাদের যেহেতু এখানে চেয়েছে কাইনেটিক এনার্জি মানে হচ্ছে ভি, মানে ভি হচ্ছে ভি এর ম্যাগনিটিউড, তাহলে আমাদের এখানে স্পিডের দরকার, স্পিডের প্রয়োজন, তাহলে আমরা সেকেন্ড এই লটাকে ইউজ করবো, এই কাইনেমেটিক্স ইকুয়েন্সের এই লটাকে ইউজ করবো। এখান থেকে আমরা ভি পেয়ে যাবো ইনিশিয়ালি, যেহেতু এটা ইনিশিয়ালি জিরো, এবং অ্যাক্সেলারেশন এখানে কিছু নয়। অ্যাক্সেলারেশন মানে কি? এখান থেকে ফোর্স বাই এম মানে এফ বাই এম, যদি এফ বাই এম ইন্টু টি করি তাহলে ফোর্স কত? ফোর্স আছে এখানে 20 নিউটন বাই 5 কেজি ইন্টু টাইম 10 সেকেন্ড, তাহলে এখান থেকে কত পাচ্ছে? মানে 5 দুগুণে 20 দুগুণে 40, ভেলোসিটি হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তাহলে এবারে নেক্সট চেয়েছে কি না কাইনেটিক এনার্জি এখানে আমরা ইকুয়েশন বের করে দেবো। কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার তাহলে হাফ ইন্টু মাস হচ্ছে 5 কেজি ইন্টু ভি স্কোয়ার 40 ইন্টু 40, যদি গুণ করে দেওয়া হয় 2 20তে তাহলে 20 পাচ্ছে 100 ইন্টু 40 মানে 4000 40,000 মানে 4000 জুল, যেটা অপশান এতে আছে। বোঝা গেল? খালি দেখো এই যে আমাদের 1D মোশনগুলো রয়েছে না, মেনলি এই ফোর্স এফ ইকুয়াল টু এম এ, তারপরে এই যে তিনটে ইকুয়েশন আছে কাইনেমেটিক ইকুয়েশন এবং ডিস্টেন্স যেগুলো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমস্ত ফর্মুলাগুলো দিয়েই সমস্ত ম্যাথ ক্যালকুলেট করে থাকি। যদি আমরা যে ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে করা হয় তো আমরা সেখান থেকে টাইম অফ ফ্লাইট পাওয়া থাকে, হাইট ম্যাক্সিমাম হাইট, যদি ইনিশিয়ালি কোনোটা আমরা হাইটে থাকি টাওয়ার থেকে, সেখান থেকে যদি কোনো একটা বল ড্রপ করি ইনিশিয়ালি ভেলোসিটি 0 হয়ে থাকে, বা ইনিশিয়াল যদি ভেলোসিটি দিয়ে আমরা ড্রপ করি তখন তার ফাইনাল ভেলোসিটি কী হয়ে থাকে, বা কতটা হাইট কভার করে থাকবে, মানে বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকে। বা তোমাদের এটাও কোশ্চেন করে থাকতে পারে প্রজেক্টাইল মোশনের টাইম অফ ফ্লাইট, রেঞ্জ, ম্যাক্সিমাম হাইট, অলরেডি আমি এগুলো ডিসকাস করেছি আগে উইথ অ্যানিমেশনের সাহায্যে। ওকে, যদি দেখে না থাকে দেখে নিও। নেক্সট কোশ্চেন নাম্বার 44, এ পার্সন ওয়াকিং অন এ হরাইজন্টাল রোড উইথ এ লোড অন হিজ হেড ডাজ নেট ওয়ার্ক বিকজ। চারটা অপশন দেওয়া আছে। বলছে একটা পার্সন, এক ব্যক্তি হরাইজন্টাল রোডে তার মাথায় লোড বহন করে নিয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান কী হবে সেটা আমাদের কাছে জানতে চাইছে। যদি এটা পার্সন হয়ে থাকে এবং তার মাথায় যদি এম ভরের কোনো লোড নিয়ে যায়, যদি এদিকে মুভ করতে থাকে, যদি এদিকে ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে, এদিকে মুভ করতে থাকে আর লোডটা নিচের দিকে অ্যাক্ট করবে এম ইন্টু জি, তাহলে এক্ষেত্রে তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে না। তাদের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা যদি সেটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা কি জানি এফ ডট এস, এখানে ক্রস দিয়েছে, ক্রস দেওয়ার জায়গায় ডট দিত বেটার হতো, এটা ক্রসের জায়গায় ডট দিতে হতো, কিন্তু ওয়ার্ক ডান আমরা কি জানি এফ ডট এস, তাহলে এফ এস কস থিটা, এখানে যতগুলো ক্রস দিয়েছে সবগুলো জায়গায় ডট করে দিই, কোনো ডট প্রোডাক্ট হয় এফ এস কস থিটা। তাহলে এক্ষেত্রে যদি তাহলে এফ থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এফ এস কস থিটা কস 90 ডিগ্রির মান হয়ে থাকে 0, তাহলে এফ এস ইন্টু 0 তাহলে 0, যেটা অপশান এ আছে। তাহলে কি প্রত্যেকটা কোশ্চেনে কনসেপচুয়ালি আসবে, এক্সাম রিলেটেড পড়ো, এক্সাম ওরিয়েন্টেড, বিভিন্ন ধরনের হার্ড কোশ্চেন করে তোমাদের কোনো লাভ নাই। আমি তো বলবো আইআইটি জেই বলো সেরকম কোশ্চেনগুলোর সব যদি করিয়ে দিই তোমাদের কি সুবিধা হবে? অবশ্যই জানিও কমেন্টে। নেক্সট কোশ্চেন নাম্বার 45, দ্য স্ট্যাটিক ফ্রিকশন ইজ অপশন এ অলওয়েজ গ্রেটার দেন দ্য ডাইনামিক ফ্রিকশন, অপশন বি ইকুয়াল টু ডাইনামিক ফ্রিকশন, অপশন সি অলওয়েজ লেস দেন দ্য ডাইনামিক ফ্রিকশন, অপশন ডি সামটাইমস গ্রেটার অ্যান্ড সামটাইমস লেস দেন ডাইনামিক ফ্রিকশন। এটা অলরেডি
সুপারভাইজার প্রিলিমিনারি এক্সামে চলে এসছে এই কোশ্চেনটা, মানে এখান থেকে 3টা ছিল, স্ট্যাটিক ফ্রিকশন, ডাইনামিক ফ্রিকশন অ্যান্ড রোলিং ফ্রিকশন। তো এটা তোমরা নিশ্চয়ই জানো যে স্ট্যাটিক ফ্রিকশন ইজ অলওয়েজ গ্রেটার দেন দ্য ডাইনামিক ফ্রিকশন, যেটা অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার হয়। এটা সিকোয়েন্স হয়ে থাকে, যদি এফ এটা সরি এস দিয়ে যদি ডিনোট করে স্ট্যাটিক ফ্রিকশন ইজ অলওয়েজ গ্রেটার দেন ডাইনামিক ফ্রিকশন, এবং সেও গ্রেটার দেন হয়ে থাকে রোলিং ফ্রিকশন। ওকে, question number 46, which is or are suitable method of decreasing friction? Option A, ball and roller bearing. Option B, lubrication. Option C, polishing. Option D, all of the above. তো ফ্রিকশনটা কমানোর জন্য, মানে ঘর্ষণ যে কমানোর জন্য কোনগুলো করা হয়? বল অ্যান্ড রোলার বিয়ারিং এটাও করা হয়, কারণ বল বিয়ারিং ইউজ করা হয়, সাইকেল ইউজ করা হয়, বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়। বল বিয়ারিং শুধু থাকে না, মোটামুটি একটা এক্সাম্পল দিলাম। লুব্রিকেশন ইউজ করা হয়, এবং পলিশিং এটাও সেই ফ্রিকশন কমানোর জন্য ইউজ করা হয়। তাহলে এটা কারেক্ট আনসার ইজ অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ are used to decreasing the friction. Okay, next question. Question number 47. When a body moves at a constant speed in a circular path, it has option A, an acceleration directed tangentially. Option B, an acceleration directed radially inward. Option C, an acceleration away from the center of the circular path. Option D, no acceleration is directed. তো আগের দিন আমি ডিটেলস এক্সপ্লেন করেছিলাম যে একটা সার্কুলার মোশন, এক্ষেত্রে যেহেতু স্পিড কনস্ট্যান্ট আছে, মিনস এটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে কী হয়ে থাকে, যে একটা অ্যাক্সেলারেশন, অবশ্যই একটা অ্যাক্সেলারেশন না থাকলে তাকে সার্কেল রোটেট করাবে কি, তার ট্যানজেন্সিয়াল যে ভেলোসিটি হয়ে থাকে, এবং ট্যানজেন্সিয়াল যে ভেলোসিটি হয়ে থাকে, এবং তাকে সেন্টারের দিকে করতে কাউকে প্রয়োজন যখন এই দিক ডিরেকশনে হবে তখন তাকে সেন্টারের দিকে অ্যাক্ট করাবে, যখন এই দিকে ডিরেকশন হবে তখন তাকে সেন্টারের দিকে ডিরেকশন অ্যাক্ট করাবে, এই দিকে যখন ডিরেকশন হয়ে থাকে তাকে সেন্টারের দিকে অ্যাক্ট করাবে। ওভারঅল কি না, সেন্টারের দিকে একটা অ্যাক্সেলারেশন অ্যাক্ট করবে, যেটা আমরা বলি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, এবং তাকে মাস দিয়ে যখন গুণ করা তখন সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে এই সেন্ট্রিপিটাল ফোর্স যদি না থাকে তাহলে সার্কুলার মোশন সম্ভব না, পসিবল না। ঠিক আছে, যদি ইউনিফর্ম সার্কুলার মোশন দেখা হয় এটা এই ক্ষেত্রে গঠন করছে। যদি নন ইউনিফর্ম যদি দেখা হয় তখন কী হয় না, এই ভেলোসিটির ম্যাগনিটিউডও চেঞ্জ করবে, মানে স্পিডও চেঞ্জ করবে, স্পিডও ভ্যারি করবে। এখানে যদি V1 হয়, এখানে V2, এখানে V3, এখানে V4, এরকম করে চলতে থাকবে। তখনও কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাক্ট করবে। সেন্ট্রিপিটাল ফোর্সের একটাই কাজ, সে ভেলোসিটির যে ট্যানজেন্সিয়াল ভেলোসিটি তার ডিরেকশনটা চেঞ্জ করা দিয়ে সার্কুলার করে দেওয়া। কিন্তু তখন কিন্তু অ্যাক্ট করবে একটা ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন অ্যাক্ট করবে। যদি ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন যদি জিরো হয়ে যায়, সার্কুলার পসিবল, সেটা হবে ইউনিফর্ম। বাট যদি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন যদি না থাকে, একটা সার্কুলার পসিবল না। তো এটার কারেক্ট আনসার ইজ অপশন বি, অ্যান অ্যাক্সেলারেশন ডিরেক্টেড রেডিয়ালি ইনওয়ার্ড। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 48. In planetary motion, option A, the angular momentum remains constant. Option B, angular speed remains constant. Option C, the linear speed remains constant. Option D, linear momentum remains constant. Which one is correct for this answer question? তো আমরা কি জানি প্ল্যানেটারি মোশনের ক্ষেত্রে, কোশ্চেন অ্যান্সারটা বলে দিই প্রথমে। দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম রিমেন্স কনস্ট্যান্ট, যেটা অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি না, প্ল্যানেটস ফর দ্য প্ল্যানেটস অরবিটিং অ্যারাউন্ড দ্য সান, অ্যাঙ্গুলার স্পিড বলো, লিনিয়ার স্পিড বলো, তারপরে কাইনেটিক এনার্জি চেঞ্জেস করে, সময়ের সাথে সাথে চেঞ্জ করে, কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম রিমেন্স কনস্ট্যান্ট। কারণ কি, নো টর্ক ইজ অ্যাক্টিং অন দ্য রোটেটিং প্ল্যানেট, মানে কি কোনো এক্সটার্নাল টর্ক অ্যাপ্লাই হচ্ছে না, ওই জন্য এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকে। অ্যাঙ্গুলার মোমেন্টে যদি আমরা ফর্মুলাটা যদি দেখি, dl/dt ইকুয়াল টু টাও এক্সটার্নাল। যদি টাও এক্সটার্নাল যদি জিরো হয়ে থাকে, তাহলে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু কী হয়, এর জিরো হয়ে যাচ্ছে। তাহলে তখন কী হচ্ছে না, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকছে, যেটা অপশান এতে আছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 49. When a force of 1 Newton acts on a body of mass 1 kg, the body which is capable of moving freely receives option A, a speed of 1 meter per second. Option B, an acceleration of 80 centimeter per second square. Option C, an acceleration of 1 meter per second square. Option D, a speed of 1 meter per second. তো এটা কারেক্ট অ্যান্সার অপশন সি। এটা বলার কিছু প্রয়োজন নেই, কারণ কী হয় না, এফ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ফোর্স যদি 1 হয়ে থাকে, 1 ইকুয়াল টু 1 ইন্টু এ, তাহলে এখান থেকে এ কী পাওয়া যাচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা অ্যাক্সেলারেশন পাওয়া যাচ্ছে। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট না, এটা এই বেসিক কনসেপ্টগুলো দিয়েই
বড় বড় কোশ্চেনগুলো সলভ হয়ে যায়, ইম্পর্ট্যান্ট কনসেপচুয়াল কোশ্চেনগুলো তখনই ক্লিয়ার হয়। ওকে, তোমরা যদি চাও আমি একদিনে 100টা কোশ্চেন তোমাদের জন্য আপলোড করে দেবো, কিন্তু এক্সপ্লেন করা 100টা কোশ্চেন পসিবল হবে না, বা একটা ভিডিওর পসিবল হবে না। ওকে, অলরেডি লেন্থি ভিডিও কারোর পছন্দ হয় না। নেক্সট কোশ্চেন নাম্বার 50, দ্য ফার্স্ট ল অফ মোশন সাপ্লাই দ্য ডেফিনেশন অফ অপশন এ ইনার্সিয়া, অপশন বি ভেলোসিটি, অপশন সি অ্যাক্সেলারেশন, অপশন ডি মোমেন্টাম। এটা কারেক্ট আনসার ইজ অপশন এ ইনার্সিয়া। এটা তোমরাই জানো, জার্ডের সূত্র প্রথমটা। তো আজ এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, কমেন্ট। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।